শনিবার মানেই কিন্তু আমরা চলে আসি টলি কথার এপিসোডে সেলিব্রিটিদের সাথে জমিয়ে আড্ডা দিতে এবং তাদের খুঁটিনাটি গল্পগুলো জানতে। আজ আমি সুচিস্মিতা কার সাথে আড্ডা দিতে চলেছি আসুন দেখে নিই। আর আমাদের এই ভিডিওটি নিবেদন করছি কেও কার্পিন অলিভ অয়েল, পরিবারের সবার স্কিন যত্নে রাখে সারাদিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট মৌমিতা পণ্ডিত। মৌমিতা, ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই যেটা জানতে চাইবো তোমার থেকে যে রিসেন্টলি তোমার ছবি রিলিজ হয়েছে একটু সরে বসুন, সেখানে তুমি ঋত্বিকদার সাথে কাজ করেছো। তো আমরা একটা সাক্ষাৎকারটাই আমি জেনেছি যে তুমি ঋত্বিকদার সাথে কাজ করাটা তোমার একটা ড্রিম ছিল, তো সেই ড্রিমটা একভাবে পূরণ হয়েছে, তোমার অনেক দিনের একটা স্বপ্ন। তো কেমন লাগছে যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। ঋত্বিকদার আমি অনেক দিনের ফ্যান, অনেক বড় ফ্যান, মানে অনেকটা ছোটোবেলা থেকেই ফ্যান বলতে পারো। তো ঋত্বিকদার সঙ্গে কাজ করার অবভিয়াসলি খুব ইচ্ছে ছিল অনেক দিনের। এবার আমি চেয়েছিলাম যে কোনো একটা প্লট যেখানে আমি ঋত্বিকদার সঙ্গে সংলাপ আদান প্রদান করতে পারি, কারণ শুরুর দিকে তো আমি কোট আনকোট গ্লোরিফাইড জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছি, তো সেই অনুযায়ী ঋত্বিকদাকে এক্সপ্লোর করতে চাইনি, বাট ঠিক সময় ঋত্বিকদাকে এক্সপ্লোর করেছি, যেই সময় আমি সংলাপ বলি, চরিত্রতে থাকি, বা বেশ কয়েকটা সিন, ভালো ভালো সিন আমি শেয়ার করতে পারি দর্শকের সঙ্গে বা নিজের শিক্ষার জন্য। সেই সময় ঋত্বিকদাকে পাওয়া, আর অবভিয়াসলি কমলেশ্বরদার থেকেই পাওয়া। কমলেশ্বরদা অদ্ভুতভাবে আমাকে ট্রাস্ট করেন, সেই ট্রাস্টের জন্য কমলদা হঠাৎ করেই ছবিটা শুরুর মানে শুটিংয়ে যাওয়ার দুদিন আগে আমাকে জানায় এটা। সামহাও অন্য কেউ হয়তো এই চরিত্রটা করতো, কোনো কারণে লাক বাই চান্স, এটা আমার সবসময় মানে টাচউড, এটা আমার কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাকে কমলদা বললো যে একটা চরিত্র আছে, তুমি চলে এসো, শুনে নেবে। এবার আমি যখন শুনতে গিয়েছিলাম, আমি জানতাম যে ওই ছবিটাতে ঋত্বিকদা কাজ করছে, কারণ কমলেশ্বরদের সঙ্গে আমার এটা দ্বিতীয় ছবি। তো আমি ভীষণভাবে ম্যানিফেস্ট করছিলাম আর দুঃখও পাচ্ছিলাম ভীষণভাবে, সবার আনন্দে খুশি হচ্ছিলাম, বাট আমি নেই, ঋত্বিকদা এটা ঠিক হচ্ছে না, এরকম একটা হচ্ছিল। বাট আমি বুঝতে পারিনি ম্যানিফেস্টেশনটা এত তাড়াতাড়ি ওয়ার্ক করে যাবে। যখন আমি ফোন করেছি, আমি গিয়েই বলেছি ঋত্বিকদার সঙ্গে, তো বললো হ্যাঁ ঋত্বিকের সঙ্গে অ্যান্ড পাওলির সঙ্গে। তো পাওলিদির সঙ্গে যেহেতু আগেও কাজ করেছি, এটা একটা দ্বিতীয়বার ছবি করা ছিল, বাট ঋত্বিকদার জন্য আমি ওভার এক্সাইটেড ছিলাম। যখন ফ্লোরে গেলাম তার আগে থেকেই অনেকটা এক্সাইটমেন্ট ছিল। লুকসেট আমার সময় পাইনি, আমরা লুকসেট খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, বাট তার আগে দুদিন আগে যখন আমার ধারণাই ছিল না ঋত্বিকদার সঙ্গে আমার কাজ হবে, তখন একটা শিশু শিল্পী ওখানে আছে, অভিনয় করেছে, সে আমার সঙ্গে আগেও অভিনয় করেছে অনেক জায়গায়। তাকে আমি কানে কানে বলেছিলাম যে তুমি ঋত্বিকদাকে গিয়ে বললো যে তোমার একজন ফ্যান আছে, যে তোমার সঙ্গে অভিনয় করতে চাই, আর খুব তাড়াতাড়ি অভিনয় করবে। এবার সামাও বাচ্চা গিয়ে বলেছে ঋত্বিকদাকে, ঋত্বিকদা বলেছে হ্যাঁ নিশ্চয়ই হবে। এবার আমি এই নিশ্চয়ই হবে স্বপ্ন বুননি শুরু করে দিয়েছি। সেটা দুদিনের মধ্যে আমার কাছে কলটা, মানে হয় না যে খুব অবিশ্বাস্য ব্যাপার ছিল এটা আমার কাছে, যে আমি চরিত্র নিয়ে তো ভাববই, কিন্তু ওই একটা আনন্দের মধ্যে ছিলাম। আর যেহেতু এটা কমেডি, যেহেতু খুব সিরিয়াস একটা প্লটে আমাকে মানে চরিত্রটা ছিল না, তো আমার ওই আনন্দটা না মানে মুখের মধ্যে মনের মধ্যে আমি রাখতে পেরেছিলাম। আর তার সঙ্গে সঙ্গে ঋত্বিকদার সঙ্গে সিন নিয়ে ডিসকাস করছি, আপাদমস্তক দেখছি কীভাবে চোখের কাজ করে, কিভাবে ফেস মাসেলের কাজ করে, ওইগুলো মানে আমি ভেবেছিলাম যে এই দুদিন পেয়েছি, এই দুদিন মানুষটাকে একটু কাল্টিভেট করে নিই। হ্যাঁ কাল্টিভেট করেছি, আশা করি ভবিষ্যতের কোনো কাজে সেই শিক্ষাটাকে আর অ্যাপ্লাই করতে পারবো। দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমার। তোমাকে কিন্তু আমরা একজন মডেল এবং অভিনেত্রী দুই দিক থেকেই চিনি। তো এই ইন্ডাস্ট্রিতে যে পথ চলাটা তোমার কত বছরের? অনেক বছর, মানে আমি প্রাগৈতিহাসিক যুগের বলি আমি নিজেকে, কিন্তু বিকজ যদি অভিনয়ের ক্ষেত্রে বলো তাহলে অভিনয়টা আমি ছোটোবেলা থেকে করি, মানে যেই সময় থেকে মানুষ স্কুলে গিয়ে কথা বলা শেখে সেই সময় থেকে আমি অভিনয় করছি, কারণ আমি মুর্শিদাবাদে বাড়ি অ্যান্ড নাটকের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো ছোটোবেলা থেকে স্টেজ শো বলো, স্কুলের যে কালচারাল প্রোগ্রামে স্কুল থেকে স্টেটে যাওয়া, সেইগুলো আমি ছোটোবেলা থেকেই করছি। ইভেন আমি ছোটোবেলাতে নিজে কোনো প্লে ডিরেক্টও করতাম, কাস্টিংও করেছি, অ্যান্ড লুক ডিজাইনও করেছি, অ্যান্ড নিজেকে সবসময় লিড চরিত্রে কাস্ট করতাম আর সব বন্ধুবান্ধবকে পার্শ্ব চরিত্র দিয়ে পুরো প্লেটাকে নামাতাম। তো এই দিক থেকে ধরতে গেলে ছোটোবেলা থেকেই আমার জার্নিটা শুরু। মডেলিংটা অনেক পরে হয়েছে, বিকজ আমি মডেল নিজেকে ভাবতেও পারতাম না, কোনো দিনই না, বিকজ এক কথায় ফ্যাশন ডিজাস্টার যেটাকে বলে সেটা কিন্তু আমি ছিলাম, মানে আমার কোনো ফ্যাশন সেন্সই ছিল না।
তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যে মডেলিংয়ে এতগুলো কাজ করব বা মডেল হিসেবে আমার ইন্ট্রোডাকশন হবে ইন্ডাস্ট্রিতে, সেটা আমার কাছে দূর দূর অবধি ভাবনার বিষয় ছিল না। সেটা হয়েছে কাকতালীয়ভাবে। কলকাতায় যখন আমি প্রথম এলাম অভিনয়ের জন্য, তখন আমি বিভিন্নভাবে ট্রাই করছি, থিয়েটার করছি। তখন যে মানে আমার গুরু, আমার মেন্টর, আমার যার জন্য এত কিছু পথ দেখা বা এখানে এসে বসা বা কাজ করা যাই বলো, সে আমার একটা ছবি তুলেছিল। সেই ছবিটা ভীষণ আজকে যেমন বলে ভাইরাল হয়ে গেছে, ওইরকম ভাইরাল হয়েছিল। সেখান থেকে আমি মডেলিংয়ের অফার পাই খুব অদ্ভুতভাবে। আর তারপরে আমার একদিন দুদিন মডেলিংটা আমি করতে করতে শিখেছি। আজকে আমি গ্রুমিং ক্লাস করাই, আমি শোগুলো গ্রুম করাই, বাট আমার বিষয়টা খুব অদ্ভুতভাবে প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে শিখে করা। তো সেই জন্য আমি যে প্রসেসটা মধ্যে দিয়ে শিখেছি, আমি চাই যে আমার কাছে যারা শেখে তাদেরকে ওই প্রসেসটার মধ্যে রাখা। কারণ অনেকটা মাটির কাছাকাছি থেকে শেখা যায়, তার মধ্যে কোনো খাত থাকে না, মানে ভীষণ পিওর হয়। তো আমার যাই হয়েছে না কিছু ভীষণ পিওর পিওর ব্যাপার রয়েছে। হ্যাঁ, মানে একটা লাকি ব্যাপার রয়েছে তোমার জার্নিগুলোর মধ্যে আছে। কিন্তু এই লাকিগুলোর মধ্যেও কিন্তু কোথাও গিয়ে কি তোমার ইন্ডাস্ট্রিতে কোন ধরনের সমস্যা হয়েছে, মানে যেগুলো হয় না, মানে একটা স্ট্রাগল লাইফ পিরিয়ড তোমাকে পেরোতে হয়েছে কিছুভাবে? লাকটা না তারাই টেস্ট করতে পারে যারা পরিশ্রমটা করে। আর পরিশ্রম ছাড়া লাক বেশি দূর মানে বেশি টেস্টি হয় না, সুস্বাদু হয় না। তো আমি লাকি, আমি জানি, বাট আমাকে পরিশ্রমটা যতটা করতে হয়েছে ততটাই আমি হারিয়েছি। কিন্তু হয় না যে প্রত্যেকটা সমুদ্রে তুমি সব কিছু হারিয়ে ফেলেছো, তারপর তুমি একটা সময় গিয়ে কিছু ফেরত পাচ্ছ। আমার কাছে এখন হলো আমি যা যা হারিয়েছি সেখান থেকে একটু একটু করে ফেরত পাচ্ছি, খুবই অল্প অল্প করে। তো আমি স্ট্রাগল আমি বলবো না, আমি জার্নি বলি কথাটাকে। বাট আমার জার্নিতে আমাকে সব কিছু হারিয়ে দিতে হয়েছে প্রথমে, তারপর আমাকে আস্তে আস্তে ফেরত দেওয়া হয়েছে। সেটা আমার ক্যারিয়ারের গ্রাফ বলো, সেটা আমার এক্সপিরিয়েন্স বলো, সেটা আমার ছবিগুলো বলো। বাট লাকিলি আমাকে কোনো দিন কোনো ইম্পর্টেন্ট নয় সেই চরিত্রে ভাবা হয়নি। কোনো দিন আমাকে কোনো যেই যেই ড্রিমগুলো থাকে না, যে অমুক পরিচালকের সঙ্গে আমি কাজ করতে চাই 1 2 3 4, তাদের সঙ্গেই আমি কাজ করতে পেরেছি। কিন্তু সেটার জন্য আমাকে অনেক খোয়াতে হয়েছে। স্ট্রাগল যদি বলো তাহলে একটা প্রথমেই স্ট্রাগল হলো আমি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, যেখানে আমাদের সময় পাওয়ার কাটটা হলো সবথেকে বেশি সময় থাকতো, পাওয়ারটা অনেক সময় থাকতো। সেইভাবে পড়াশোনা করে, পড়াশুনো থেকে আমি যেহেতু দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের উত্তরসূরি, মানে আমি নাতনি ওনার। তো আমাদের বাড়িতে একটা কালচার হলো টিচার, সংস্কৃত নিয়ে পড়াশোনা করা, এগিয়ে যাওয়া, কালচারালভাবে এগিয়ে যাওয়া। সেখান থেকে প্রথম, আর সেই সময় আমি যখন শুরু করেছিলাম তখন আমাদের ম্যাক্সিমাম আমি চুড়িদার পরতে পারতাম, তার বেশি আমি ভাবতেও পারতাম না যে কোনো ওয়েস্টার্ন জামা কাপড়, ইভেন জিন্স পরাও অ্যালাউ ছিল না। সেইখান থেকে মুর্শিদাবাদ ছেড়ে এসে কলকাতাতে নিজের ডিসিশনে অনর থেকে কাজটা করে যাওয়া, চাকরি না করা, চাকরিগুলো পেয়ে ছেড়ে দেওয়া, চাকরি পেয়ে স্যালারি পেয়ে সেটাকে ত্যাগ করা, এইটা হলো প্রথম স্টেপ। ওটা নিয়ে নেওয়ার পরে বাদবাকিগুলো খুব মানে আনুষাঙ্গিকভাবেই হয়েছে। ইভেনচুয়ালি আমি জানতাম যে এটা আমি করছি মানে তার কনসিকুয়েন্সেসগুলো কী কী হতে পারে, সেটা সব বুঝে শুনেই আমি ওই স্টেপটা নিয়েছিলাম যে মুর্শিদাবাদ থেকে ছেড়ে কলকাতায় এসেছি। তো তাই জন্য আমি কোনোদিন কমপ্লেন করিনি। আমার কাছে মনে হয়েছে সব কিছু এক্সপিরিয়েন্স এগুলো দরকার আমার জীবনে। তো আমার স্ট্রাগলটা আমার কাছে অভিশাপ্ত নয়, আশীর্বাদ। কারণ ওইটা না হলে আজকে আমি নিজেকে বুঝতেও পারতাম না। আমি নিজেকে যতটা পরিণত মনে করি, আমার কাজ যতটা পরিণত মনে করি, সেই পরিণত বিষয়টা আসতো না যদি এই জার্নিটা আমি না করতাম। ফ্যামিলির দিক থেকে কোনো সমস্যা নেই? যেমন তুমি বললে যে মানে ফ্যামিলি তোমার পুরো একটা অন্য ব্যাকগ্রাউন্ডে, আর সেখান থেকে তুমি বেরিয়ে এসছো কলকাতায়, তো সেই দিক থেকে কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, সমস্যা মানে সামাজিক সমস্যা একটা ছিল, সামাজিক দায়বদ্ধতা, উত্তর দিতে হয় মানুষকে। কিন্তু আমার বাবা মা না ভীষণ ভালোভাবে ট্যাকল করেছে এটা। আমার বাবা মা কোথাও একটা বুঝতে পেরেছিল যে আমি কিসে খুশি হচ্ছি বা আমি কোনটা করতে চাইছি। সেই সময় যদি ওরা আমাকে আটকাতো বা আটকানোর চেষ্টা করতো, হয়তো যুদ্ধটা আরেকটু বেশি ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু যেহেতু পিলার বাবা মা ভাই পরিবার, ওই কোর ফ্যামিলিটা আমাকে ভীষণ এনকারেজ করেছে টিল নাও। মানে ইভেন এখনও ওরা যদি মুর্শিদাবাদ থেকে কলকাতা আসে আমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে, এই এই জিনিসগুলো আমাকে আরও কিক দেয় যে আমাকে কাজটা করতে হবে। আমাকে এই অনেক দিন রিলিজ হচ্ছে না, 3 মাস হয়ে গেছে, রিলিজ করতে হবে, বাবা আমাকে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসবো, সাজিয়ে গুজিয়ে প্রিমিয়ারে নিয়ে যাব।
এইটা সামহাও ওদের দেন যে ওরা আমাকে কোনোভাবে বাধা দেয়নি, কিন্তু হ্যাঁ ওই সময় ওইখানে ওই ডিসিশনটা নেওয়া আমার পক্ষে যতটা কঠিন ছিল, সেই ডিসিশনটাকে ক্যারি ফরওয়ার্ড করে সমাজের সঙ্গে যুদ্ধ করাটা কিন্তু ওদেরকে করতে হয়েছে। আমি তো জায়গাটা ছেড়ে চলে এসেছি, আমি এখানে এসে যুদ্ধটা করছি, কিন্তু তার বাইরে যে আমার অবধি আঁচ না আসতে বা আমাকে ডিমোটিভেটেড হতে দেয়নি, সেটা পুরোপুরি কমপ্লিটলি ওদের যুদ্ধ ছিল। মানে ফ্যামিলির সাপোর্ট ভীষণভাবে পেয়েছো তুমি। ভীষণভাবে। তুমি আরেকটা কথা বললে যে তুমি যেই যেই ডিরেক্টরদের চেয়েছো তুমি সেইভাবেই কাজ করেছো, তো এদিক থেকে কি তুমি কোনোভাবে চুজি তোমার কাজের দিক থেকে, নাকি তোমার লাকিলি ওটা হয়েছে যে তুমি সেটাই পেয়েছো? আমি চুজি, আমি না করি। আমি হয়তো লোকজন আমার কাজের কোয়ান্টিটি হিসেবে আমাকে দেখে, বাট আমি কোয়ান্টিটিগুলো কিন্তু আমার চুজ করা নিজের, যে আমি কখনোই কোয়ালিটিতে মানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। তো আমার মনে হয় যে আমি যদি একজন ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার শেখার জায়গাটা আরেকটু বেশি আপগ্রেডেড হচ্ছে অভিনেত্রী হিসেবে। তাছাড়া আমি আরও কতগুলো ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবো, কারণ আমি তো এনএসডি যেতে পারিনি, আমি তো কোনো রকম ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে পয়সা দিয়ে কাজ করতে মানে শিখতে পারিনি। আমার শেখাটা মাঠে চলতে চলতে, মাটি কুপিয়ে কুপিয়ে শেখা। তো সেই শেখাটার মধ্যে এই জিনিসগুলো আমার কাছে প্রথমেই ডুজ অ্যান্ড ডোন্টটা ভীষণভাবে ক্লিয়ার ছিল। অ্যান্ড আমার যে মেন্টর অরিদীপ্ত ঘোষ, সে বলেছিল যে তোমাকে চুজ করতে হবে যে তুমি কাজ বেশি করবে না তুমি কাজ এমন করবে যেই কাজে তোমাকে পরিচিতই হবে, তার সঙ্গে সঙ্গে কিছু শিখতে শিখতে যাবে। তো সেই জন্য আমার কিছু গোল ফিক্সড করা আছে। অ্যান্ড লাকিলি আবার লাক আসছে যে ওনাদের কাছে আমি ডাকগুলো পেয়েছি, অ্যান্ড ওনাদের সঙ্গে কাজ করতে পেরেছি, ওনাদের সঙ্গে আবার রিপিটেডলি কাজ করছি। আশা করি আরও আরও কয়েকটা উইশ লিস্ট যেগুলো হয় বাকেট লিস্ট, ওগুলো টাচ করতে করতে এগোতে পারবো। তোমাকে কণ্ঠর মতন একটা ছবিতে আমরা দেখেছি যেটা অত্যন্ত জনপ্রিয়, সেখানে তোমার চরিত্রটা একটা বিশেষ চরিত্র, তো সেই চরিত্রটা নিয়ে যদি তুমি বলো যে তুমি এমন একটা ছবিতে মানে তোমার চরিত্রটা কিভাবে ডিসক্রাইব করছো? আমার চরিত্রটা এখানে অডিশন দিয়ে পেয়েছিলাম কাজটা। এবার এখানে আরজের একটা ক্যারেক্টার ছিল, যেহেতু আরজেদের নিয়ে গল্প কণ্ঠ, আর এটা আমার দ্বিতীয় বাংলা ছবি। ভবিষ্যতের ভূত ততদিনে হয়ে গেছে, বাট রিলিজ হয়নি তখনও, কণ্ঠ তারপরেই ফ্লোরে গেছিলো। তো শিবুদাদের ওখানে অডিশন হয়েছিল, আমি অডিশন দিয়েছিলাম। তখন আমি জানতে পারি যে শিবুদা কোনো একটা আরজেকে দেখেছিল যার মতো একজন ক্যারেক্টার খুঁজছিল, কারণ প্রত্যেকটা আরজে যারা ছিল ইম্পর্টেন্ট চরিত্রে, তারা কোনো না কোনো রেফারেন্স নিয়ে শিবুদার লিখেছিল চরিত্রগুলো। তো আমাকে একটা আরজের রেফারেন্স নিয়ে লেখা হয়েছিল, সেটার সঙ্গে অডিশনে আমার ম্যাচ হয়। তারপরে আমি জানতে পারি যে ক্যারেক্টারটা কী, ক্যারেক্টারটা শিবুদার খুব ক্লোজ, খানিকটা বোনের মতো, ফ্যামিলি রিলেটেড। যেখানে আমি সিনেমাটাতে দেখতে পাবো যে শিবুদা পাওলিদির যে বাচ্চাটা, সে আমার সঙ্গেই বেশিক্ষণ ধরে সময় কাটাচ্ছে। আমি শিবুদার যখন অপারেশনের জন্য ডিলেমা হচ্ছে, তখন আমি গিয়ে এনকারেজ করছি। তো আমাদের ওই ফ্যামিলি যেমন হয় না, যে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে কী হয়, সারাদিন যদি 10টা থেকে রাত্রি 10টা অবধি তুমি একটা অফিসে থাকো, তুমি বুঝতে পারবে তোমার কাছে ওরাই ফ্যামিলি হয়ে যায়। তো একটা আরজেদের জীবনে অনেকটা সময় তো রেডিও নিয়ে থাকতে হয়, তো ওই ফ্যামিলিটাকে রেসিপ্রোকেট করা, ওটাকেই দেখানো যে আমরা রক্তের সম্পর্কে হয়তো ভাই বোন না, বাট আমরা অনেকটা কানেক্টেড। তো এইটাই খুব সাটেলভাবে, অ্যান্ড শিবুদার ফিল্ম মেকিংয়ের একটা ব্যাপার আছে, শিবুদা কোনো কিছু চাপিয়ে দেয় না, ভীষণ ইমপ্রম্পট করতে দেয়। আর আমার খুব ইমপ্রম্পট করতে ভালো লাগে, যেরকম সিচুয়েশন সেরকমভাবে আমি ওরকমভাবে হাসতে হাসতে এগোচ্ছি, তো ওটা না খুব ন্যাচারাল আসে। তো আমি প্রথমে যেটা করি, আমি আগে চরিত্রটাকে আমি ভুলে যাই যে আমি মৌমিতা পণ্ডিত, আমি আগে চরিত্রটা হয়ে যাই। এবার চরিত্রটার জন্য আর কাঁদতে হাসতে হয় না, সিচুয়েশনগুলো অরিজিনালি কাঁদিয়ে দেয় বা হাসিয়ে দেয়। ওরকমভাবে আমাকে চরিত্রটা যেভাবে শিবুদা নন্দিতাদি আমাকে নন্দিতাদি যেভাবে আমাকে বুঝিয়েছিলেন, আমার করতে অসুবিধা হয়নি। প্লাস পাওলিদি ছিলেন, শিবুদা ছিল নিজেই ফ্লোরে, সবাই মিলে ভীষণ মজা করতে করতে আনন্দ করতে করতে কাজটা হয়ে গেছিলো। কিন্তু কাজটা করার সময় আমার বয়স আর এক্সপিরিয়েন্স এতটাই ছোটো ছিল যে আমি বুঝতে পারিনি যে আমি খুব একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তারপরে অনেকগুলো ঘটনার দ্বারা আমার পরিণত হই, অ্যান্ড তারপরে আমি বুঝতে পেরেছি কণ্ঠ তো ইম্পর্টেন্ট একটা সিনেমা আমার জন্য। তো এইভাবেই আমি না কোনো কিছু বুঝতে পেরেছি অনেক পরে, যখন হয়ে গেছে ঘটনাটা, কিন্তু সেটা আমার জন্য খুব মানে কি বলবো, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা অনেকটা দামি জিনিস হয়েছে সেটা। এই যে তোমার অভিনয় জগতে আসা, তো তোমার এই অভিনয়ের পেছনে মানে ইন্সপিরেশনটা কি, মানে কার থেকে ইন্সপায়ার হয়ে তুমি অভিনয় করতে চেয়েছো? চিত্রাহার রঙ্গোলি। আমার জীবনে আমার মা যেহেতু চাকরি করতেন, আমার মা বেশিক্ষণ থাকতো না বাড়িতে, এবার আমার বাবাকেও কাজ করতে হতো, তো টিভিটা হলো আমাদের
একটা মানে প্রধান সময় কাটানোর বস্তু ছিল। যেমন আমরা ছবি আঁকতাম, নাচ করতাম, গান গাইতাম, তার সঙ্গে সঙ্গে টিভিটা ছিল। আমাকে টিভি দেখতে বারণ করতো না, কারণ আমার একটাই শর্ত ছিল, পড়াশোনাতে ফার্স্ট হচ্ছে যখন টিভিটাও দেখতে দিতে হবে। তো টিভিটা দেখতে দেখতে চিত্রহার আর রঙ্গোলি, এই যে আমি গানগুলো শুনতে থাকলাম অ্যান্ড আস্তে 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 গানগুলো মনে রাখতাম, ওইগুলো করে দেখাতাম বাবা মাদেরকে। মানে ইভেন আমার মনে আছে মায়ের ওড়না নিয়ে বা কোনো একটা গামছা নিয়ে মাধুরী দীক্ষিতের মতো নাচ করছি। তো ওটা হয়তো আমার শুরু ছিল। আমি খুব শুরু ভাবতে গেলে আমি বুঝতে পারি আমার 2.5-3 বছর থেকে আমার ওই স্মৃতিটাই আসে যে আমার সামনে টিভি চলছে আর আমি মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুরের মতো নাচ করছি দেখে দেখে, ওরা যেটা করছে আমি সেটা করছি। তো সামহাও ওই হয় না, বাচ্চা বয়সে আমার মনে ছিল যে আমাকেও, আমার ওটা করতে ভালো লাগছে ওরকম। ওটা আস্তে আস্তে বাড়তে থাকে অ্যান্ড যেভাবে বাড়তে থাকে আমি বুঝতে পেরেছি যে আমি এটা ছাড়া কিছু করতে পারবো না। স্কুলেও আমি যেমন পড়াশোনাতেও ভালো ছিলাম, তেমনি নাটকের জন্য আমাকেই চুজ করা হতো যে আমি স্টেটে নিয়ে যাচ্ছি আমার স্কুলকে, বা আমি আরও বড় জায়গায় রিপ্রেজেন্ট করছি আমার স্কুলকে। তো এই ভরসাগুলো আমাকে আরও আরও শক্তি দিয়েছে বোঝার জন্য যে না, লোকে ভরসা করছে মানে হয়তো আমি পারি। তারপরে এখন বুঝতে পারি যে হ্যাঁ, আমি এটাই পারি, আর কিছু পারছি না। আমরা কিন্তু অভিনেতা বা অভিনেত্রীদের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে তারা ভীষণভাবে ট্রোল হন। তো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো মানে খারাপ অভিজ্ঞতা রয়েছে, বা এইরকম অভিজ্ঞতা যখন হয় তখন সেটাকে তুমি কিভাবে সামলাও? সত্যি কথা, আমার এরকম বাজে অভিজ্ঞতা নেই। আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে লাকি, মানে ভীষণভাবে আমার ভালো লাগে, এত সাপোর্ট পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে, যেটা সাধারণত হয় না। কিন্তু মানে আমি শুধুই প্রশংসা পেয়েছি, শুধুই ভালোবাসা পেয়েছি অ্যান্ড শুধুই সাপোর্ট পেয়েছি। মানে আমার বিরুদ্ধে যদি একটা কথাও কোনো রকম হয় না, র্যান্ডম কমেন্টস আসে কোনো ইম্পর্টেন্স পাওয়ার জন্য, দেখবে র্যান্ডম, তাকে চেনেও না বা তার কোনো এক্সিস্টেন্স নেই, সেখানেও এত প্রতিবাদ হতে থাকে। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে না যার যা হচ্ছে হচ্ছে, আমি খুবই দুঃখজনক এটা ডিল করা, বাট সামহাও আমার জন্য ঢাল তরোয়াল নিয়ে যেন আমার বন্ধু বান্ধবরা রেডি থাকে যে আমার ওপর কোনো রকমভাবে আঙুল ওঠানো যাবে না। কারণ আমি যা যা সমস্যার সম্মুখীন হয়েছি, আমি সোশ্যাল মিডিয়া থেকে সবথেকে বড় সাপোর্টটা পেয়েছি। সেটা আমার মানে যত রকমের ক্রাইসিস হয়েছে সেখানেও, আমার কাজেও সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে সাপোর্ট পাই, ভীষণভাবে আমার যে কোনো ইন্টারভিউ, যে কোনো কাজ এমনভাবে শেয়ার করা হয়। বাংলাদেশ থেকে একটা বড় ফ্যান ফলোয়িং পেয়েছি যারা আমাকে খুব ভালোবাসে, ডিউ টু আমার দাদা ঠাকুর, আমার দাদুর জন্য ওদের ওখানে ভীষণভাবে চর্চা হয় প্যালিন্ড্রোম নিয়ে। তো সামহাও সোশ্যাল মিডিয়াতে আমাকে খুব ভালোবাসে লোকজন, অ্যান্ড সেটার জন্য আমি লাকি অ্যান্ড সত্যি থ্যাঙ্কস টু দেম, যে ওরা জানতাই তো জানার্দন, তো জনতা যখন পছন্দ করছে, আমাকে নিয়ে ট্রোল করছে না, তাহলে আশা করি এই ভালোবাসাটা থাকবে। একদমই তাই। খুব ভালো লাগলো মৌমিতা তোমার সাথে কথা বলে। আমাদের এই আড্ডা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর টলি কথার আমাদের এই এপিসোডটি কিন্তু নিবেদন করছিল কেও কার্পেন অলিভ অয়েল, পরিবারের সবার স্কিন যত্নে রাখে সারাদিন। টলি কথার এরকম আরও নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।